যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছে তার নাম হচ্ছে অ্যাফ্লিকশন। এই মুভির টানটান উত্তেজনা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। চলুন তবে কথা না বাড়িয়ে মুভির মূল পর্বে চলে যাই। মুভির শুরুতে একজন মধ্যবয়সী মহিলাকে দেখানো হয়, যিনি পায়চারি করছিলেন আর কিছু একটা ভাবছিলেন, আর পরক্ষণেই দেখতে পাই তিনি তার মাথা কেটে সেখানে আত্মহত্যা করেন। আর কিছুক্ষণ পরে দেখানো হয় মিনা ঘুম থেকে জেগে উঠেছে, আর তখনই আমরা বুঝতে পারি মিনা এটা স্বপ্ন দেখছিল, আর স্বপ্নে যিনি আত্মহত্যা করেছেন তিনি হচ্ছে মিনার মা ছিলেন। মিনার মায়ের মৃত্যুর পর মিনা এরকম স্বপ্ন প্রতিদিনই দেখতে থাকে। মিনা যখন তার মার সাথে শেষ দেখা করতে গিয়েছিল তখন মিনা দেখতে পায় তার মায়ের মতো পাশে একজন দাঁড়িয়ে আছেন, কিন্তু সেদিন মিনা এই ব্যাপারটি টোটালি ইগনোর করেছিলেন। এখন মিনার মনে হয় সেদিন এটা ভাবা তার ভুল ছিল। মিনার হাজবেন্ডের নাম হাসান। তখন হাসান বলে থাকে, তুমি তোমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করো না, কারণ এখানে তোমার কোনোই দোষ নাই, তোমার মায়ের মানসিক রোগ ছিল। হাসান একজন চাইল্ড স্পেশালিস্ট, আর এসব বিষয়ে তার অনেক ভালো নলেজ রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি মিনা নামাজ পড়ছিল, আর নামাজ পড়ার শেষে ন্যান্সি নামে একজন মেয়ে তার সাথে দেখা করতে আসে, আর ন্যান্সি তাকে বলে, আমি হাসানের গ্রাম থেকে এসেছি, আমি হাসানের মায়ের দেখাশোনা করি। তখন এ কথা শুনে মিনা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এতদিনে মিনা জানতো না হাসানের কোনো মা আছে। তার মানে হাসানের মা এখনো জীবিত আছেন। সে জীবনের এখন শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছে, কারণ তার ডিমেনশিয়া রোগ হয়েছে, আর ডিমেনশিয়া রোগ হলো স্মৃতিভ্রম রোগ। এটা কিছুক্ষণ পরে ব্যক্তি তার অতীত এবং বর্তমানের কিছু ঘটে যাওয়া ঘটনা ভুলে যায়। ন্যান্সি আরো জানায় সে এখন আর সেখানে কাজ করতে চায় না, তার মনে হয়েছে চাকরিটি ছেড়ে দেওয়ার আগে তাদেরকে জানানো, আর হাসানের উচিত তার মায়ের পাশে এই শেষ সময়টুকু থাকা। খাবার টেবিলে মিনা যখন হাসানকে তার মায়ের কথা জিজ্ঞেস করে তখন হাসান বলে তার মায়ের সাথে তার ছোটবেলা থেকেই সম্পর্কটা ভালো ছিল না, এজন্য তাকে ছেড়ে সে শহরে চলে এসেছে। আর এসব কথা শুনে মিনা ইমোশনাল হয়ে যেয়ে তাকে বলে যে তুমি এটা একদমই ঠিক করনি, তোমার উচিত তোমার মায়ের এই শেষ বয়সে তার পাশে থাকা। আর হাসানও তার কথাই রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে সবাই মিলে গ্রামের বাড়িতে যেতে রওনা হয়ে যায়। তারা বাড়িতে পৌঁছানো মাত্র দেখতে পায় হাসানের মা ছুরি নিয়ে কিছু একটা খুঁজছে। হাসান যখনই তার মায়ের কাছে যায় তখনই মা কিছু একটা বিড়বিড় করে বলছে। সে তাকে বলে, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? তখন হাসান বলে, না, আমি কোনো কিছুই শুনতে পাচ্ছি না। সকলে তাকে মিলে ঘরে বসাতেই দায়ু নর্মাল হয়ে যায়। তখন দায়ু তার কথার মাঝে জানায় যে তার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। ঘুমোতে যাওয়ার আগে দায়ু 4টা ঘরে 3টা ঘর খুলে দেয়, বাট 4 নম্বর ঘরটি খুলে না, এবং সে সবাইকে ওয়ার্ন করে যে এই দরজাটা যেন কেউ না খোলে। মিনা নামাজটা শেষ করে একটু বসেই ছিল, তখনই তাদের বাচ্চাদের রুম থেকে জোরে চিৎকারের আওয়াজ আসে, আর তখন মিনা আর হাসান দৌড়ে গিয়ে তাদের রুমে যায়। তখন তাদের বাচ্চারা তাদের বলে যে দেখো, বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তখন হাসান আর মিনা জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে একজন কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। এই মহিলাটি কে, কেন দাঁড়িয়ে আছে, কি তার রহস্য, এসব কিছু উদ্ঘাটন করার আগেই মহিলাটি সেই স্থান ত্যাগ করে। তারা দুজন ব্যাপারটাকে না ঘাটিয়ে দুজন মিলে ঘুমাতে যায়, কিন্তু হাসানের মাঝরাতে ঘুম ভেঙে যায়। সে তার মায়ের রুমে এসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সবাই যখন ব্রেকফাস্ট করতে আসবে সবাই চমকে যায়, কারণ হাসানের মা সবার অনেক পছন্দের খাবার রান্না করেছে আর সুন্দর মতো টেবিলটি সাজিয়ে রেখেছে। আর এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়, আর দেরি না করে সবাই খেতে বসে যায়। তখন হাসান কিছুক্ষণ পরে তার মাকে বলে, মা, তোমাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। আর এটা শুনে হাসানের মা খুশি হওয়া তো দূরে থাক, তার উপর রীতিমতো চেঁচাতে শুরু করে। তখন সে বলে, আমি আমার এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আর শেষ জীবন পর্যন্ত আমি এখানেই থাকবো। আর এসব দেখে মিনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাসান এবং তার কথা বলে। তখন মিনা বলে, মা জানেন আপনার ছেলে কিন্তু অনেক বড় চাইল্ড স্পেশালিস্ট। তখন দায়ু হাসানের মুখটা বাচ্চাদের মতো করে, ও বাবা, তুমি এসব করছো নাকি এখন, বাহ, বেশ ভালো তো। আর তার কথা বলার ধরনটা মিনার এখানে একটু তাচ্ছল্যবোধ বলে মনে করা হয়, আর সে অবশ্য কিছুই বলে না এখানে। আর সেদিন ইম্পর্টেন্ট একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য হাসান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে মিনা দায়ুকে লাঞ্চের কথা
জিজ্ঞেস করলে তার ডিমেনশিয়া রোগটা জেগে আসে। সে হঠাৎ করে মিনাকে আর চিনতে পারে না, আর মিনার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলেন। মিনা অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না তার রোগের কথা ভেবে। কিছুক্ষণ পর রায়ান যখন ড্রয়িং করছিল তখন ওই বন্ধ ঘর থেকে নক করার আওয়াজ আসে, আর তখনই দরজাটা নিচ থেকে খুলে গেলে সেখান থেকে একটি বল চলে আসে রায়ানের কাছে। কৌতূহলবশত যখন সে বলটি নিয়ে সে দরজার সামনে যায়, অটোমেটিকভাবে দরজাটি আবার বন্ধ হয়ে যায়। কিন্তু দেখে মনে হচ্ছিল যে ভিতর থেকে দরজাটি খোলার কেউ চেষ্টা করছে। আর তখনই দায়ু আসতে সবকিছু ঠান্ডা হয়ে যায়। আর এদিকে তাসা যখন সেলফি তুলতে ব্যস্ত ছিল তখনই সে তার পাশে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু যখনই সে ওপাশ ঘুরে দেখতে যায় ছেলেটাকে, সেই ছেলেটাকে আর সে কোথাও খুঁজে পায় না। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি ওই একই বাচ্চা মিনার পাশে দাঁড়িয়েছিল। সবাই মিলে রাতে যখন ডিনার করছিল তখন টায়োর ডিমেনশিয়া রোগ হওয়ার কারণে সে একই কথা বারবার রিপিট করতে থাকে। তার কানে কে যেন এসে বারবার বলছে আরে কিবা আরে কিবা আরে কিবা। আর এসব আচরণ দেখে বাচ্চারা স্বাভাবিকভাবে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন মিনা যখন বাচ্চাদের ঘুম পাড়াতে যাবে তখন তার মেয়ের ড্রয়িং দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার ড্রয়িংয়ে তাদের ফ্যামিলির পাশেও একটি বাচ্চার ছবি আঁকা ছিল। ব্যাপারটা প্রথমে মিনার খটকা লাগলেও সে এটা ভেবে উড়িয়ে দেয় যে বাচ্চাদের কল্পনা শক্তি এই বয়সে অনেক বেশি প্রখর হয়ে থাকে, সেজন্য সে এই বিষয়টি অনেকটা লাইটলি নেয়। কিন্তু মাঝরাতে তাসা যখন ঘুমিয়েছিল তখন তার ব্ল্যাঙ্কেট ধরে কে জানি টানছে, বা সে প্রথমে ভেবেছিল তার ভাই রায়ানের কীর্তি। পরক্ষণে যখন সে উঠে বসে সে তখন দেখতে পায় রায়ান ঘরের কোথাও নেই। তখন তাসা বের হয়ে এসে দেখে তার ভাই ওই বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন তাসা তাকে ঘুমানোর জন্য ডাকতে গেলে তখনই পিছন থেকে তার ভাই ডাক দেয়। যখনই সে ওদিক ফিরে তাকায় তখনই সে গায়েব হয়ে যায়। আর এটা দেখে তাসা অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে ঘরে চলে আসে। আর তখনই রায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন তাসা বুঝতে পারে সেটা তার ভাই ছিল না, তাহলে সেখানে কে ছিল। আর তাসা এসব কিছু কাউকে না জানিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর পরদিন সকালে তাসা তার মাকে বলতে থাকে আমার এখানে খুব বেশি ভয় লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই। আর এটা শুনে মিনা অনেক বেশি বিচলিত হয়ে যায়। আর যখন মিনা বাগানে গিয়ে কাপড় নাড়ছিল তখন তার অনুভব হয় তাকে কেউ ফলো করছে, কিন্তু সে আশেপাশে তাকালে বা অনেক খোঁজাখুঁজির পরে সে কাউকেই দেখতে পায় না। আর কিছুক্ষণ পরেই দেখতে পায় যে দায়ু সেই গাছের সামনে দাঁড়িয়ে কিছু বিড়বিড় করে বলছে চাকু নিয়ে। তখন মিনা লক্ষ্য করে ওই ছুরির কারণে তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু এদিকে সে কোনো কিছু মনোযোগ না দিয়ে বলে যে আমার জন্য একটি কুড়োল নিয়ে আসো, আমি এখানে ঘুরতে চাই। আর মিনা তাকে শান্ত করে বাসায় এনে ব্যান্ডেজ করে দেয়। তখন দায়ু বলে তার একটু ড্রিঙ্কস করতে ইচ্ছা করছে। দায়ুর কথা মতো মিনা ড্রিঙ্কস আনতে গেলে পাশের দোকানদার দেখেই তাকে বুঝে যায় যে সে ডায়ুর বাসাতে এসেছে। তখন তাকে বলে তুমি ডায়ুর বাসাতে এসেছো তাই না? তখন এসব কথা শুনে মিনা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে তারা এসেছে এটা কেউই জানে না। তখন দোকানদার বলে আমি কিছু তন্ত্রমন্ত্র জানি, আর তোমার আশেপাশে আমি নেগেটিভ এনার্জি ফিল করছি, তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছেড়ে চলে যাও। তখন মিনা লক্ষ্য করে ন্যান্সি একটি মহিলাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। আর তখন মিনা তাদেরকে ফলো করতে থাকে। আর ওই মহিলাটিকে দেখে মনে হচ্ছিল তিনি স্বাভাবিক অবস্থাতে নেই। মিনা ওদের দুজনকে অনেকক্ষণ ধরে ফলো করতে থাকে। আর যখন ওরা দুজন সেখান থেকে চলে যায় আর মিনা তখন ওই বাড়ির জানালা দিয়ে ভিতরে উকি দেয়। আর তখনই মিনা দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে 25 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার পেপার কাটিং লাগানো ছিল। মিনা সেই ফটোগ্রাফগুলো দেখে বুঝতে পারে এই বাড়িতে দিমা নামের একটি বাচ্চা থাকতো, আর সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। আর ন্যান্সির সাথে যে মহিলাটি ছিল আর সেই হচ্ছে এই বাচ্চাটির মা। আর সব থেকে অবাক করা বিষয় হলো দায়ুর বাসায় যে বাচ্চাটিকে মিনা দেখেছিল এই বাচ্চাটি দিমা। আর ছবি দেখেও মনে হচ্ছে এই মহিলাটিকেও সে কোথাও একটা দেখেছে। আর কিছুক্ষণ পর তার মনে পড়ে এই মহিলাটি তাদের বাড়ির সামনে সেদিন
সারাদিন দাঁড়িয়েছিল। আর এখানে আরেকটি ঘটনার খোলাসা হয়, ন্যান্সি আর কেউ নয়, দিমার আপন দিদি। মিনা ভেবে পায় না এদের সাথে দায়ুর কি সম্পর্ক, আর তিনি কেনই বা রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আর মিনা ফিরে যাওয়ার আগে সেখান থেকে একটি পেপার কাটিং চুরি করে। আর কিছুক্ষণ পরে হাসানের একটি মেসেজ আসে মিনার কাছে যে তার কোম্পানিতে প্রমোশন হয়েছে। আর এটা মিনা দায়নকে জানালে তখন দায়ন বলে হাসান এসব ডিজার্ভ করে না। আর এটা শুনে মিনা অনেকটা অবাক হয়। আর তখন সে বুঝতে পারে দায়ু কিছু একটা লুকাচ্ছে তার কাছে। আর মিনা যখন রাতে ঘুমাচ্ছিল তার মনে হচ্ছিল রাতে তার গলা চেপে কেউ ধরেছে। আর যখনই সে উঠে বসে সে তখন বুঝতে পারে সে স্বপ্ন দেখেছিল। আর কিছুক্ষণ পরে সে একটি আওয়াজ শুনতে পায়, আরিকিবা আরিকিবা। আওয়াজে অনুসরণ করে সে বাইরে দাঁড়িয়ে দেখে ডিমা দাঁড়িয়ে রয়েছে। আর সে ডিমাকে ফলো করতে করতে বাগানে চলে আসে। আর টর্চ মারতেই ডিমার গায়ের উপর টর্চের লাইট পড়ে। আর তখনই দেখা যায় ডিমার চোখ থেকে রক্ত পড়ছে। আর এগুলো দেখে মিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন হাসান চলে আসলে সে সবকিছু সামলে নেয়। আর এসব কথা মিনা হাসানকে বললে হাসান বিন্দু মাত্র এসব বিষয় বিশ্বাস করে না। কিন্তু মিনা মন শান্ত করার জন্য সেই দোকানদারকে ডেকে আনলে ডায়ু হাসান মিনা রিচুয়াল শুরু করতেই আর এখানে ডায়ু প্রসেস হয়ে আরিকিবা রিপিট করতে থাকে। আর পেপারে আরাকিবা লিখে একটি গাছের ছবি আঁকে। আর এসব দেখে হাসান অনেক বেশি রেগে গিয়ে রিচুয়াল থামাতে বলে। আর সেখান থেকে দোকানদারকে চলে যেতে বলে। তখন হাসান মিনাকে বলে আমরা এখান থেকে কালই চলে যাবে, এখানে মা আসুক বা না আসুক। এর পরবর্তী সিনে মিনা যখন দায়ুকে খাওয়াতে যায় সে কিছু অদ্ভুত ভীষণ দেখে, কিন্তু সে সবকিছু ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর সেই রাতে তেমন কোনো আর সমস্যা দেখা দেয়নি। আর সকালে যখন হাসানরা সবাই মিলে চলে যাবে তখন মিনা দায়ুর সাথে দেখা করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ দায়ুর মরা লাশটি পড়েছিল সেখানে। আর এটা দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। আর এই ঘটনার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। আর তারা কখনোই চায়নি দায়ু মারা যাক, আর বিশেষ করে হাসান, কারণ দায়ু যেমনই হোক তার মা ছিল। আর দায়ুকে তারা তখন কবর দিয়ে পরবর্তী দিন সকালে চলে যাওয়ার পরিকল্পনা করে। আর যখন হাসান ঘুমিয়েছিল তখন মিনা ঘুম থেকে উঠে ওই বন্ধ রুমে চলে যায়। আর সেই রুমে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে এক বড় রহস্যর উন্মোচন করে। সে নিজের মনকে শান্ত করার জন্য বাগানের দিকে একটি কুড়োল নিয়ে হাঁটা শুরু করে। দায়ু যে গাছটির নিচে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতো সেখানে খুঁড়তেই একটি বাচ্চার কঙ্কাল বেরিয়ে আসে। আর মিনা যেন নিজের চোখে একদমই বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ আগে মিনা যে ৪র্থ নাম্বার রুমে গিয়েছিল সে জানতে পারে এই রুমে হাসান থাকতো ছোটবেলায়। এখানে খোঁড়াখুড়ির আওয়াজ পেয়ে হাসানের রীতিমতো ঘুম ভেঙে যায় আর সে সেখানে চলে আসে। আর এখানে মিনাকে সে হাতে নাতে ধরে। হাসান সে কঙ্কালটি দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। আর এরপরে আমাদের গল্পের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ছোটবেলায় দিমা আর হাসান খুব ভালোই বন্ধু ছিল, বলতে গেলে সারাদিন তারা একসাথেই কাটাতো। কিন্তু দিয়ামের উপর হাসানের মায়ের এত আদর দেখে সে সহ্য করতে পারছিল না। কিন্তু হাসানের এটা মোটেই পছন্দ ছিল না। একদিন খেলতে খেলতে নিজেদের মধ্যে ঝগড়া লাগলে হাসান রেগে গিয়ে দিমাকে পাশে থাকা একটি ছুরি দিয়ে মেরে ফেলে। দায়ু নিজের সন্তানকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটির লাশ এই গাছের নিচে পুঁতে দেয়। অনেক রাত হয়ে গেলে দিমান যখন বাসায় না ফিরছিল তখন ওর মা ওর কাছে এসে খোঁজাখুঁজি করে। তখন দায়ু জানে আজকে দিমান তাদের বাসায় আসেনি। সময় যেতে যেতে হাসানের কাছে এই বাড়িটি তার জেলের সমান মনে হয়। আর সে সিদ্ধান্ত নেয় সে এই বাড়ি ত্যাগ করে চলে যাবে। এই অপকর্মের জন্য হাসান যতটা দায়ী ততটাই দায়ী ছিল তার মা। আর এজন্যই দায়ুকে ওই বাচ্চাটির আত্মা হান্ট করত। দিমানের মা ও দিদি দায়ুর উপর সন্দেহ করতে থাকে। আর সেজন্যই হাসানকে প্ল্যান করে তারা এখানে নিয়ে আসে। দিমান মিনাকে নানাভাবে প্রমাণ দিতে থাকে। তারই জন্য মিনা যেদিন বলেছিল হাসান চাইল্ড সাইকোলজিস্ট তখন তার এই বিষয়টি সে ব্যঙ্গ করেছিল। আর মিনা যখন দায়ুকে লাস্ট বারের মতো দেখতে গিয়েছিল সেখানে আর অন্য কেউ ছিল না, দায়ুর নিজের আত্মা ছিল। আর এমনটা মুভির শুরুতে মিনা তার মায়ের বেলায়ও দেখেছিল। দ্যাট মিনস মিনা মৃত্যুর আগে মানুষের ডাবল গিঙ্কার দেখতে পায়। আর এখন মিনা বুঝতে পারে দায়ু কোনো মানসিক রোগী ছিল না, তার সবকিছুই মনে ছিল। আর হাসান ভাবছিল হয়তোবা তার মা
সবকিছু কাউকে বলে দিবে, আর যার কারণে মায়ের আঁকা ছবি দেখে হাসান রিচুয়াল থামিয়ে দিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে তার মাকে বিশ্বাস করতে পারে না, আর এজন্যই হাসান সেদিন রাতে তার মায়ের ঘরে যেয়ে তার মুখ টিপে হাতটা কেটে পুরো বিষয়টিকে আত্মহত্যার রূপ দেয়। তখন মিনা হাসানকে বলে সব রিচুয়াল মেনে দিমানকে মাটি দিতে আর তার মা বাবার কাছে যে ক্ষমা চাইতে। প্রথমে হাসান মেনে নিলেও পরবর্তীতে যখন মিনা ঘরে যায়, হাসান তার পিছন থেকে তাকে অ্যাটাক করে আর সেখানে মিনা অজ্ঞান হয়ে যায়। আর সেই মুহূর্তে দিমানের আত্মা সেখানে চলে আসে আর হাসান তার পিছু নেয়। কিছুক্ষণ পরে মিনার জ্ঞান ফিরে আসে আর তখন তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে হাসান এসে মিনাকে মারতেই যাবে, তখনই ন্যান্সি এসে তাকে মেরে ফেলে আর এখানে হাসানের পাপের সমাপ্তি ঘটে। পরদিন সকালে ন্যান্সি মিনা ও তার বাচ্চা সহ দিমানের সঠিকভাবে মাটি দেয় আর এতদিন পরে বাচ্চাটির আত্মা মুক্তি পায়। আর ন্যান্সি সহ মিনা তার বাচ্চাদের সহ সেখান থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গল্পটি আপনাদের কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।